অ্যাডাম আর্থারকে বলে তার এখনও মনে আছে কিভাবে তার বাবা তাদের নানা ঝামেলায় ফেলত। হেলেন তাকে ডাকে এবং জিজ্ঞাসা করে সে কি নিশ্চিত যে রায় শুধু ঝামেলা করত না এবং তাকে একটি ঘটনা সম্পর্কে বলে। অ্যাডাম হেসে বলে সেটা ছিল একটা ছোট ইঁদুর মাত্র। ও অ্যালিস হাই তোলে এবং আর্থার তাকে জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা। সে উত্তর দেয় সে একটু ক্লান্ত। তারপর সে পড়ার জন্য একটি বই খোলে, কিন্তু কেউ তাকে বিরক্ত করে। জেসমিন তাকে দেখছে বলে সে অসন্তুষ্ট হয় এবং তাকে আরও শেখাতে বলে। সে তাকে উপেক্ষা করে এবং পড়া চালিয়ে যায়। তখনই তারা বাইরে থেকে একটি কণ্ঠস্বর শুনতে পায়। তারা সবাই অবাক হয়ে ভাবে বাইরে কি হচ্ছে। হেলেন প্রকাশ করে ডাকাতরা তাদের আক্রমণ করেছে এবং সবাইকে প্রস্তুত হতে বলে। অ্যাঞ্জেলা তাদের নেতৃত্ব দেয় এবং সবাইকে বাতাসের কাছে আত্মসমর্পণ করতে, তার ইচ্ছা অনুসরণ করতে এবং একে অপরের সুরক্ষার জন্য জড়ো হতে বলে। অনেক তীর একই সাথে তাদের গাড়িতে আক্রমণ করে এবং অ্যালিস আর্থারকে রক্ষা করার জন্য ঢেকে দেয়। অ্যাঞ্জেলার বায়ু কৌশল অনেক তীর এড়িয়ে যায়। অবশেষে আর্থার তাদের দক্ষতার সাথে লড়াই করতে দেখে যখন ডুরান খালি হাতে একটি তীর ভেঙে দেয়। তারা সবাই তাদের অবস্থান নিয়ে এলাকাটি রক্ষা করে। হেলেন অনেক তীরে আহত হয় কিন্তু তার বর্মের কারণে বেঁচে যায়। সে ডাকাতদের আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে গাড়ি থেকে মাটিতে লাফ দেয়। আর্থার এবং অ্যালিস উদ্বিগ্ন হয়, কারণ তারা সম্পূর্ণরূপে ডাকাতদের দ্বারা ঘেরাও হয়ে আছে। তারা পাহাড়ে আছে এবং তাদের গাড়ির দিকে ছুটে আসছে। তাদের নেতা সেখানে উপস্থিত হয় এবং তার লোকদের একটি ভালো শিকারের জন্য প্রশংসা করে। সে তাদের শুধুমাত্র মহিলা এবং শিশুদের জীবিত রাখতে বলে এবং দাগ না রাখার চেষ্টা করতে বলে। সে বলে ক্ষতিগ্রস্ত পণ্য কম দামে বিক্রি হবে। আর্থার ভাবে মনে হচ্ছে সে খুব বেশি দিন একটি সুরক্ষিত পরিবেশে ছিল এবং সে প্রায় ভুলে গিয়েছিল যে প্রতিটি জগতে তার মতো নোংরা লোক আছে। ডাকাতদের কথা ভেবে সে ক্ষিপ্ত হয়। অ্যালিস তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে চিন্তা করো না, আমি তোমাকে রক্ষা করতে আছি। আর্থার এটা শুনে শান্ত হয়। এরই মধ্যে ডাকাতরা তাদের উপর আক্রমণ চালায় এবং ডুরান সবাইকে জড়ো হয়ে পাহারা দিতে বলে। তারা তীর থেকে নিজেদের রক্ষা করার জন্য একটি মাটির প্রাচীর তৈরি করার চেষ্টা করে, কিন্তু কিছু তীর ভেদ করে অ্যালিস এবং আর্থারের দিকে আসতে থাকে। অ্যাঞ্জেলা সময়মতো সেখানে উপস্থিত হয়ে তীরগুলো তাদের দিকে আসা থেকে সরিয়ে দেয়া। তাদের নেতা এবং দুইজন ডাকাত তাদের আক্রমণ করার জন্য এগিয়ে আসে, কিন্তু হেলেন একই সাথে অনেক তীর ছুড়ে তাদের পিছনে ঠেলে দেয়া। ডুরানও সাহসের সাথে তাদের সাথে লড়াই করে এবং তাদের অনেককে পরাজিত করে। অন্যরা তাকে মারতে দেখে ভয় পায়। রায়ও সাহসের সাথে তাদের সাথে লড়াই করে এবং দ্রুত নড়াচড়া করে তাদের আঘাত করে। সে তাদের দুজনকে ধরে মারধর করছিল, তখনই একজন লোক পিছন থেকে এসে তাকে আক্রমণ করতে যাচ্ছিল। হেলেন পাশ থেকে একটি তীর ছুড়ে তাকে আক্রমণ করার আগেই তাকে আঘাত করে। তারা সবাই আবার তাদের সাথে লড়াই করতে শুরু করে। সবাই তাদের সেরাটা দিচ্ছে এবং অ্যাডাম এরই মধ্যে তাদের অনেককে পরাজিত করেছে। সে একজন মহান যোদ্ধা, তার তলোয়ার দিয়ে অনেক ডাকাতকে আঘাত করছে। হেলেনও তাদের অনেকের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তলোয়ার দিয়ে আঘাত করে। এরই মধ্যে একজন লোক তাকে আক্রমণ করতে আসে, কিন্তু সে দ্রুত সরে গিয়ে তার আক্রমণ এড়িয়ে যায়। সে আবার তাকে আক্রমণ করতে এসে বলে সে তাকে এত ভালোভাবে প্রশিক্ষণ দেবে যে সে তার সাথে থাকতে শুরু করবে। অবশেষে সে তার দিকে দড়ি ছুঁড়ে মারে, কিন্তু সে দ্রুত সরে গিয়ে সমস্ত আক্রমণ এড়িয়ে যায়। তবে সে অনেক জায়গায় আহত হয় এবং তার প্রতিপক্ষের পরিসরের তুলনায় অসুবিধাজনক অবস্থায় থাকে। আর্থার পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভাবে তার কি তাকে সাহায্য করা উচিত। কিন্তু এই শরীরে একজন প্রাপ্তবয়স্ক অগমেন্টরের বিরুদ্ধে তার কোনো সুযোগ নেই। এরই মধ্যে তারা তাদের গাড়িতে আক্রমণ করে এবং রায় আহত হয়। অ্যালিস এবং আর্থার তার অবস্থা দেখে হতবাক হয় এবং সে নীরবে তাদের দিকে তাকিয়ে থাকা নেতার দিকে রাগান্বিতভাবে তাকায়। সে অ্যালিসকে তার বাবাকে নিরাময় করতে বলে, কিন্তু সে দেখে তার মায়ের মধ্যে কিছু ভুল আছে। সে প্রকাশ করে সে তাকে নিরাময় করতে পারবে না এবং আর্থার ভাবে সে কেন তার বাবাকে নিরাময় করছে না। রায় বলে সে ঠিক আছে এবং তার আঘাতগুলো জীবনহুমকিস্বরূপ নয়। সে আর্থারকে মনোযোগ দিয়ে শুনতে বলে এবং বলে তার মা নিরামা মন্ত্র ব্যবহার করার পরে সেই খারাপ লোকেরা তার পিছনে যাবে। সে নেতাকে প্রতিহত করতে পারবে, কিন্তু সে তাদের রক্ষা করা নিয়ে চিন্তিত। সে তাকে যে পথ ধরে এসেছিল সেই পথ ধরে তার মাকে ফিরিয়ে নিয়ে যেতে বলে এবং থামতে নিষেধ করে। সে তাকে সেখানে রেখে যেতে অস্বীকার করে এবং বলে সে লড়াই করে তাদের বাঁচাতে পারবে। সে তার মাথায় হাত রাখে এবং তাকে মনোযোগ দিয়ে শুনতে বলে এবং বলে সে জানে সে লড়াই করতে পারে এবং সেই কারণেই সে তার মাকে তার হাতে তুলে দিচ্ছে।
সে তাকে তার মাকে রক্ষা করতে এবং তার পেটের বাচ্চাকেও রক্ষা করতে বলে। সে এখন মনে করতে পারে তার মা একটু ক্লান্ত ছিল, কারণ সে গর্ভবতী ছিল। রাই বলে তারা জাইরাসে পৌঁছালে তাকে বলার পরিকল্পনা করেছিল, কিন্তু তারা সেখানে যেতে পারবে না। আর্থার মাকে বাঁচানোর প্রতিশ্রুতি দেয়া। রাই তাকে প্রস্তুত হতে বলে, কারণ তাদের পক্ষে 4 জন ম্যাচ আছে। এরই মধ্যে নেতা অ্যালিসের ক্ষমতা লক্ষ্য করে এবং তার লোকদের যত তাড়াতাড়ি সম্ভব তাকে ধরতে নির্দেশ দেয়া। আর্থার অ্যালিসকে নিয়ে পালিয়ে যায়, যখন রাই ডাকাতদের বাধা দেওয়ার চেষ্টা করে। আর্থার ভাবে তার বাবার তাদের কারণে মারা যাওয়া উচিত নয় এবং অ্যাডামও সবাইকে তাদের পাশে সরে গিয়ে তাদের রক্ষা করতে বলে। তাদের একজন তাদের আক্রমণ করার জন্য ছুটে আসে, কিন্তু অ্যাডাম তাকে বাধা দেয় এবং বলে সে তাকে আটকে রাখবে। তারা যেন পালিয়ে যায়। তারা পাহাড়ের দিকে পালাতে শুরু করে, যখন অন্য একজন লোক একটি তীর ছুঁড়ে মারে। আর্থার তীরটি লক্ষ্য করে এবং তার কাছে পৌঁছানোর আগেই তার কাঠের তলোয়ার দিয়ে সেটি এড়িয়ে যায়, কিন্তু তীরটি এত জোরে ছিল যে তার তলোয়ার ভেঙে যায় এবং তার হাতও আহত হয়। ডাকাতটি অবাক হয়ে দেখে একটি ছোট ছেলে তার আক্রমণ এড়িয়ে গেছে। এরই মধ্যে হেলেন পাশ থেকে তাকে গুলি করে হত্যা করে। সে আর্থারকে থামতে নিষেধ করে এবং তার মাকে বাঁচায়। সে লক্ষ্য করে কিছু ভুল আছে এবং ভাবে 4 জন ম্যাচ থাকার কথা। সে লড়াই করার সময় ম্যাচদের গণনা করে এবং 3 জন ম্যাচ গণনা করে এবং চতুর্থ জনকে খুঁজে পায় না। তাদের নেতা তাদের পরিকল্পনা ভুলে গিয়ে মহিলা এবং শিশুসহ সবাইকে হত্যা করতে নির্দেশ দেয়া। আর্থার ভাবে সে কার সাথে কথা বলছে এবং বাতাসে একটি বিশাল বায়ু ঘূর্ণি উঠতে দেখে হতবাক হয়। ঘূর্ণিটি তাদের আক্রমণ করেছে এবং আর্থার ভাবে তার মা মানা ব্যবহার করে এটি এড়াতে পারলেও যথেষ্ট দ্রুত হবে না। হঠাৎ তারা তাদের ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যায়। আর্থার ভাবে সে যদি না পারে তবে তাকে ম্যাচটিকে তার সাথে নিচে নামাতে হবে। সে তার পূর্ণ গতিতে ঘূর্ণির মধ্যে প্রবেশ করে এবং এটিকে আঘাত করার চেষ্টা করে, কিন্তু সে এটিতে প্রবেশ করার সিদ্ধান্ত নেয়া। সে ঘূর্ণিটি ভেঙে ম্যাচের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে আক্রমণ করে। সে আশা করে তার মানা স্ট্রিং টিকে থাকবে এবং স্ট্রিংয়ের মাধ্যমে তার মাকে ধরে রেখেছে। তার পা আহত হওয়ায় সে পাহাড়ের পাশে ঝুলছে। ম্যাচটিও একটি পাহাড়ের পাশে ঝুলছে এবং সে যেখান থেকে ধরে আছে সেখান থেকে পাথরগুলো ভাঙতে চলেছে। শীঘ্রই এটি ভেঙে যায় এবং সে মাটিতে পড়ে যায়। অ্যালিস স্ট্রিংয়ের অন্য প্রান্তটি ধরে তাকে ধরে রাখার চেষ্টা করে। ডুরান সেখানে উপস্থিত হয়ে তাকে বাঁচানোর জন্য তার দক্ষতা ব্যবহার করে একটি পাথরের হাত তৈরি করে। আর্থার প্রায় পড়ে যাচ্ছিল এবং ভাবে মনে হচ্ছে বাকি সবাই ঠিক থাকবে। সে চোখ বন্ধ করে দেয় এবং হতাশ হয় যে সে তার আগের জীবনের ভাইকে আর কখনো দেখতে পাবে না। সে একদিন সকালে ঘুম থেকে উঠে তার ঘর থেকে বেরিয়ে আসে, কিন্তু পরিচারিকা তাকে দেখে ভয় পায়। সে বারান্দা দিয়ে হেঁটে যায়, যেখানে সবাই রাজাকে অভিবাদন জানায়। তারপর সে কাউন্সিল কক্ষে যায়, যেখানে একজন বৃদ্ধ লোক ইতিমধ্যেই উপস্থিত ছিল এবং তাকে দেখে অবাক হয়। সে একটি চিত্রের দিকে তাকিয়ে ভাবতে শুরু করে, কাউন্সিল তাদের নিয়ে গঠিত, যারা আসলে দেশের রাজনীতি ও অর্থনীতি পরিচালনা করে। হ্রাসমান জন্মহার এবং সীমিত সম্পদের মতো সমস্যায় জর্জরিত বিশ্বে যুদ্ধগুলো দ্বৈরথ এবং সেনাবাহিনীগুলো রাজার দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল। সেও তাদের মধ্যে একজন ছিল এবং বৃদ্ধ লোকের হাতের কাজকে প্রশংসা করত। বৃদ্ধ লোকটি উঠে বলে, কাউন্সিলের অংশ হওয়া পুরস্কৃত হলেও সে মিথ্যা বলবে না। সে আরও বলে সে জয়ের পর রাজারা যে খ্যাতি ও গৌরব পেতেন তার প্রতি ঈর্ষান্বিত ছিল না। সে তার অপ্রত্যাশিত পরিদর্শনের কারণ জিজ্ঞাসা করে, কিন্তু সে তার সোনার পদকটি সরিয়ে টেবিলে রাখে। বৃদ্ধ লোকটি তার এই কাজে অবাক হয়, কিন্তু রাজা ঘর থেকে বেরিয়ে গিয়ে বলেন সে অবসর নিচ্ছে। সে শক্তিশালী হওয়ার জন্য সারা জীবন কাটিয়েছে, কিন্তু সে শান্তি খুঁজে পায়নি। সে এখনও একজন অনাথ যাদের সে ভালোবাসত। সে অ্যাশারে ফিরে গিয়ে তাদের সবাইকে দেখার সুযোগের জন্য সেই জীবনের সবকিছু ত্যাগ করত। সে তাদের সাথে তৈরি করা স্মৃতিগুলো ভুলতে পারে না। যখন সে চোখ খোলে তখন সে নিজেকে একটি বনে খুঁজে পায় এবং ভাবে সে এখনও বেঁচে আছে কিনা। সে তার পাশে ম্যাজের মৃতদেহ দেখতে পায় এবং অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। সে এত আহত যে নড়াচড়া করতে পারছে না এবং আবার অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর সে জেগে উঠে ওঠার চেষ্টা করে, কিন্তু তার ক্ষতগুলো খুব গভীর। সে ম্যাজের ব্যাগে কিছু খাবারের বল দেখতে পায়, তাই সে সেগুলোর কাছে যাওয়ার চেষ্টা করে এবং একটি খায়। এতে সে কিছু শক্তি অনুভব করে এবং আবার অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে যখন সে জেগে ওঠে তখন সে আগের চেয়ে একটু ভালো থাকে, তাই সে ওঠার চেষ্টা করে, কিন্তু তার শরীর এত দুর্বল যে সে আবার পড়ে যায় এবং চোখ বন্ধ করে দেয়। কয়েকদিন পর সে অবশেষে হাঁটতে পারে এবং ম্যাজের মৃতদেহের কাছে গিয়ে তার ছুরিটা নেয়।
সে উঁচু পাহাড়ের দিকে তাকায় যেখান থেকে সে পড়েছিল এবং ভাবে সে কিভাবে পড়ে গিয়ে বেঁচে গেল। সে ভাবে সে সেখানে কতদিন ধরে আছে, কিন্তু তাকে এগিয়ে যেতে হবে এবং তার বাবা মাকে খুঁজতে হবে। কিন্তু হঠাৎ সে কারো কণ্ঠস্বর শুনে চমকে ওঠে, যে তাকে জিজ্ঞাসা করে সে জেগে আছে কিনা। সে ঘুরে দাঁড়ায় লোকটিকে দেখার জন্য এবং ভাবে মৃতদেহটি কথা বলছে। কণ্ঠস্বরটি তাকে তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করে। সে মৃতদেহের কাছে যায় এবং কাঠের লাঠি দিয়ে সেটা স্পর্শ করার চেষ্টা করে। কণ্ঠস্বরটি তাকে বলে ভয় পাওয়ার কিছু নেই, মৃতদেহটি পুনরুজ্জীবিত হবে না। সে স্বস্তি পায় যখন পরে বুঝতে পারে অজানা কণ্ঠস্বর যতই মসৃণ এবং মর্যাদাপূর্ণ শোনাক না কেন, তার বিশ্বাস করা উচিত নয়। সে কণ্ঠস্বরটিকে জিজ্ঞাসা করে সে কে এবং সে কি তাকে বাঁচিয়েছে। কণ্ঠস্বরটি তার দ্বিতীয় প্রশ্নের উত্তরে হ্যাঁ বলে এবং বলে তার বাসস্থানে পৌঁছালে সে তার প্রথম প্রশ্নের উত্তর খুঁজে পাবে। আর্থার বলে সে বেশ আত্মবিশ্বাসী শোনাচ্ছে যে সে তাকে খুঁজে বের করার চেষ্টাও করবে এবং সে উত্তর দেয় যে এই জায়গা থেকে তাকে বাড়িতে ফিরিয়ে আনার মতো একমাত্র ব্যক্তি সে। সে রাই, অ্যালিস, টুইন হর্নস এবং তার ছোট ভাইবোনের কথা ভাবে। সে ভাবে তারা সবাই ঠিক আছে কিনা বা নিরাপদে জায়রাসে পৌঁছেছে কিনা। তারপর সে কণ্ঠস্বরটিকে মিস্টার কণ্ঠস্বর বলে ডাকে এবং জিজ্ঞাসা করে সে তাকে দিকনির্দেশনা দিয়ে বিরক্ত করতে পারে কিনা, যাতে সে তার উপস্থিতি দিয়ে তাকে ধন্য করতে পারে। সে হেসে উত্তর দেয় সে তাড়াতাড়ি ধরে ফেলেছে, কিন্তু একজন মহিলাকে মিস্টার বলা অভদ্রতা। সে ভাবে সে কিভাবে তার নাম জানে এবং সে উত্তর দেয় সে তাকে দেখাবে। হঠাৎ সে চারপাশে একটি লাল আলো অনুভব করে এবং এটি থেকে রক্ষা পাওয়ার জন্য তার চোখ থেকে রাখে। মিস কণ্ঠস্বর চারপাশের এলাকাগুলো পরীক্ষা করে এবং পরামর্শ দেয় তার অবিলম্বে রওনা হওয়া উচিত, কারণ আলো থাকা অবস্থায় ভ্রমণ করা অনেক নিরাপদ হবে। সে তার দিকনির্দেশনা অনুসরণ করে এবং ভাবে তার শরীরের অবস্থা ধীরে ধীরে উন্নত হয়েছে, যা তাকে এখানে অল্প কিছু ব্যথা নিয়ে ছেড়ে দিয়েছে। বিকেলের মধ্যে সে ভাবতে বাধ্য হয় কিভাবে সে তাকে পতন থেকে বাঁচানোর জন্য জাদু ব্যবহার করেছিল। সে ভাবে সে কিভাবে জানো তারা পড়বে এবং কেন সে শুধু তাকে বাঁচিয়েছিল। সে যতই ব্যাখ্যা বের করার চেষ্টা করে ততই তার প্রশ্ন বাড়তে থাকে, তাই সে এটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিছুক্ষণ পর সে জলযুক্ত একটি জায়গায় পৌঁছায় এবং তাড়াতাড়ি স্নান করতে ঝাঁপ দেয়া। সে খুব স্বস্তি বোধ করে এবং স্নান করার পর সে তার কাপড় ধোয়। মিস কণ্ঠস্বর তার দিকে হেসে বলে সে খুব আনন্দদায়কভাবে নির্লিপ্ত, কিন্তু তাকে চিন্তা করতে নিষেধ করে, কারণ সে তাকে দেখছে না। কিন্তু সে এত লজ্জিত হয় যে সে দীর্ঘক্ষণ নগ্ন থাকে এবং তার কাপড় পরে। মিস কণ্ঠস্বর তাকে চমকে দেওয়ার জন্য ক্ষমা চায় এবং সে তার যাত্রা শুরু করে। সে জল পান করে এবং কিছু খাবার খায়। যেহেতু সে পূর্ব দিকে পাহাড় থেকে পড়ে গিয়েছিল, তাই সে এলফদের ডোমেইনের কাছে থাকা উচিত, কিন্তু সে এলারের বনের পরিচিত কোনো কুয়াশা দেখতে পায় না। সে হাঁটতে থাকে এবং বিস্ট গ্লেডস দিয়ে ভ্রমণের ভয় দূর হয়ে যায়, কারণ সেখানে শুধুমাত্র ছোট প্রাণী উপস্থিত ছিল। তবে সে অবাক হয় যে এই জায়গাটি মানায় কতটা সমৃদ্ধ, তা সত্ত্বেও সে কোনো মানা প্রাণী দেখেনি। এটা দুঃখজনক যে সে এখানে থেকে কিছু মানা শোষণ করতে পারছে না, তবে তার তাড়াহুড়ো করা উচিত। তার বাবা মায়ের কাছে ফিরে যাওয়া দরকার, কারণ তার মা গর্ভবতী হওয়ায় তার সম্ভাব্য মৃত্যুর চাপ এমনকি তার পেটের বাচ্চাকেও বিপদে ফেলতে পারে। তার এটাও জানা দরকার তারা এখনও বেঁচে আছে কিনা। কিছুক্ষণ পর মিস কণ্ঠস্বর খুশি হয় যে সে নিরাপদে সেখানে পৌঁছাতে পেরেছে এবং সে তাকে সাহায্য করার জন্য ধন্যবাদ জানায়। সে একটি পাথরের সাথে হাত মেলায়, ভেবে এটা মিস কণ্ঠস্বর। সে তাকে বলে সে পাথরের সংবেদনশীল গুচ্ছ নয় এবং সে তাকে অ্যাপারচারে খুঁজে পাবে। সে একটি পাথর থেকে আলো আসতে দেখে এবং ভিতরে প্রবেশ করে। তার বাবা মায়ের কথা ভাবতে ভাবতে সে পাথরের ভিতরে প্রবেশ করে এবং মিস কণ্ঠস্বর তাকে তার পদক্ষেপের দিকে খেয়াল রাখতে নির্দেশ দেয়া। সে একটি পাথরের উপর পা রাখে, কিন্তু সেটি ভেঙে যায় এবং সে মাটিতে পড়ে যায়। সে আলোর স্তূপের দিকে পড়ে এবং শীঘ্রই একটি অদ্ভুত জায়গায় মাটিতে আঘাত করে। সে উঠে ভাবে তাকে সতর্ক করা উচিত ছিল যে তাকে 2 তলা নিচে পড়তে হবে। সে উঠে হাঁটার চেষ্টা করে, কিন্তু এবার সে কিছু সিঁড়ি থেকে পড়ে যায় এবং তার সামনে জিনিসটি দেখে হতবাক হয়ে যায়। সে দেখতে একটি দানবের মতো এবং আর্থারকে দেখে খুশি হয়, কিন্তু সে হতবাক হয়ে যায়। তারপর সে তার দিকে এগিয়ে যায় এবং আর্থার তাকে দেখে খুব ভয় পায়। সে তাকে মুখ বন্ধ করতে বলে, নইলে মাছি তার মুখে উড়ে যাবে যদি সে এত বড় করে খোলা রাখে। সে তার মুখ বন্ধ করে, কিন্তু তবুও তাকে দেখে খুব ভয় পায়। সে তার হাত ধরে বলে তার বাড়িতে পাঠানোর মতো শক্তিশালী একটি ডাইমেনশনাল রিফট খুলতে তার কিছু সময় লাগবে। সে তাকে অনেক বিশেষ গাছ দেখায় যা তাকে ততক্ষণ পর্যন্ত পুষ্টি যোগাতে সক্ষম হবে এবং সে শান্ত হয়ে তাকে সাহায্যের জন্য ধন্যবাদ জানা। সে একটি গাছ ধরে, ভেবে এটা ঠিক আছে এবং তাতে তার প্রতিচ্ছবি দেখতে পায়।
সে তার বাবা মায়ের কথা ভাবে এবং তাদের কথা ভেবে দুঃখ পায় এবং ভাবে তারা এখনও বেঁচে আছে কিনা। হঠাৎ মিস কণ্ঠস্বর তার পিছনে হাজির হলে সে ভয় পায় এবং তাকে আরেকটি ফল খেতে বলে, যা আরও ভালো স্বাদযুক্ত। তারপর সে তার সাথে বসে একটি ফল খায় এবং তাকে জিজ্ঞাসা করে তার কোনো নাম আছে কিনা, যাতে সে তাকে সম্বোধন করতে পারে। সে তাদের বলে তার নাম সিলভিয়া এবং সে তাকে কিছু প্রশ্ন করার অনুমতি চায়। সে তাকে অনুমতি দেয়, বলে হয়তো সে সব প্রশ্নের উত্তর দিতে পারবে না। তারা তাদের কথোপকথন শুরু করে এবং সিলভিয়ার চেহারা দেখে তার প্রাথমিক ভয় ধীরে ধীরে কমে গেলে সে তার পতন থেকে জেগে ওঠার পর থেকে তার মনে থাকা সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করে। সে তাকে জিজ্ঞাসা করে এই জায়গাটি কোথায়, সে এখানে একা কেন, সে কোথা থেকে এসেছে এবং কেন সে তাকে বাঁচিয়েছে এবং এই ধরনের আরও অনেক প্রশ্ন। সে তার প্রথম প্রশ্নের উত্তর দেয়া, যা যথেষ্ট সহজ এবং প্রকাশ করে এই জায়গাটি বিস্ট মেডোস এবং এলার বনের মধ্যবর্তী একটি সরু অঞ্চল। কেউ এই জায়গাটি জানে না, কারণ সে কাছে আসা যে কাউকে তাড়িয়ে দেয়, যদিও সেই ঘটনাগুলো প্রথম স্থানে বিরল। আর্থার এই ডোমেইনে প্রবেশকারী প্রথম ব্যক্তি এবং সে বলে সে তাকে আর্ট বলে ডাকতে পারে, কারণ তার পরিবার তাকে এই নামে ডাকে। সিলভিয়া বলে সেও এখন থেকে তাকে আর্ট বলে ডাকবে এবং তার দ্বিতীয় প্রশ্নের উত্তর দেয়, বলে সে এখানে একা, কারণ তার সাথে থাকার মতো কেউ নেই। তার অনেক শত্রু আছে যারা তার কাছে থাকা কিছুর জন্য মরিয়া। পালানোর আগে তার শত্রুদের সাথে শেষ যুদ্ধে তার এই ক্ষত হয়। সে তাকে বাঁচিয়েছে কারণ তার সাহস এবং ত্যাগ তাকে নাড়া দিয়েছে, বা হয়তো সে শুধু একা হয়ে গিয়েছিল। এরপর সে উঠে তাকে রাতের জন্য ক্ষমা চায়, বলে তার ক্ষত পেকে যায় এবং ডাইমেনশনাল রিফটের উপর কাজ করার সময় তার ভালো অবস্থায় থাকা দরকার। সে তাকে শুভরাত্রি জানায় এবং অন্ধকার বর্মে আবিত ভয়ঙ্কর মূর্তিটি চলে গেলে সে ভাবতে বাধ্য হয় সে কতটা একা। সে তাকে আরও বলে তার দৃষ্টি ঠিক কোথায় গেছে তা পৌঁছাতে অক্ষম, তবে তার পরিবার এবং বন্ধুরা নিরাপদ। সে তাকে বলে যদি সে নিশ্চিত না হয় এবং আর্থার এটা শুনে খুশি হয়, তারা সবাই সুরক্ষিত। সে এটা শুনে যে স্বস্তি পায়, তাতে সে কাঁদে এবং হাসে এবং সিলভিয়াকে তার সমস্ত হৃদয় দিয়ে ধন্যবাদ জানা। এরপর সিলভিয়া এবং সে সব ধরনের জিনিস নিয়ে ঘণ্টার পর ঘণ্টা কথা বলে, যখন সে পোর্টাল তৈরি করছিল না, কিন্তু সেই ঘণ্টাগুলো দিনে এবং সেই দিনগুলো সপ্তাহে পরিণত হয়, যখন তারা একে অপরের সাথে প্রতিটি মুহূর্ত কাটায়। সিলভিয়া তার নিজের জীবন সম্পর্কে কখনো কথা বলেনি এবং সে ধীরে ধীরে বুঝতে শুরু করে এই রহস্যময় প্রাণীটি কী ধরনের মানুষ। এই সময়ের মধ্যে সে ধ্যান করে, তার কোরকে ঘৃণা করে এবং ভাবে সিলভিয়া ঘি বই দেখে বইয়ের বিচার করো না, ঘি বাক্যাংশের জীবন্ত উদাহরণ। তার আঘাত প্ররোচনাকারী চেহারার বিপরীতে সে ছিল দয়ালু, ভদ্র, ধৈর্যশীল এবং উষ্ণ। সে তাকে ডাকে এবং জিজ্ঞাসা করে সে ফল খেতে চায় কিনা, কারণ সেগুলো বিশেষভাবে সুস্বাদু এবং অন্য কোথাও খুব কম জন্মায়। আর্ট ভাবে সে তাকে তার মায়ের কথা মনে করিয়ে দেয়, কারণ সে তার প্রতি ভদ্র এবং দয়ালু। সে যখন ভুল করে তখন সে দৃঢ়ভাবে তিরস্কারও করে এবং সে শুধু অপ্রীতিকর কিছু মনে করে। একবার যখন সে ডাকাতদের প্রতি তার শত্রুতা প্রকাশ করেছিল এবং বলেছিল তাদের আরও খারাপ মৃত্যু হওয়া উচিত যদি তাদের কেউ বেঁচে থাকে। সে দৃঢ়প্রতিজ্ঞ ছিল যে সে তাদের খুঁজে বের করবে, কিন্তু সিলভিয়া তার আঙুল দিয়ে তাকে ধাক্কা মারে এবং দূরে ছুড়ে ফেলে দেয়া। সে উঠে জিজ্ঞাসা করে সে কেন তার সাথে এমন করল এবং বলে সে ভুল নয়, সেই ডাকাতদের মৃত্যু হওয়াই উচিত। সে একই কারণে তার সাথে পড়া ম্যাচকে বাঁচাতে চায়নি। তবে তার হৃদয়কে ঘৃণা এবং প্রতিশোধের মেঘে ঢেকে রাখলে কেবল তারই ক্ষতি হবে। সে তাকে তার জীবনের সাথে গর্বের সাথে এগিয়ে যেতে বলে, তার দৃষ্টি সামনে রেখে। সে আবার দুর্ভাগ্যের মুখোমুখি হবে, কিন্তু দুঃখ এবং ক্রোধকে তার মনকে ক্ষয় করতে দেওয়া উচিত নয়। সে তাকে তাদের থেকে শিখতে এবং হাসি মুখে ভবিষ্যতের মুখোমুখি হতে নির্দেশ দেয়া, কারণ তখনই সে সত্যিকারের বিজয়ী হবে। তারপর সে স্নেহভরে বলে সে ঠিক আছে এবং খাবার খেতে শুরু করে। সে দেখে তার ক্ষত আরও খারাপ হচ্ছে এবং সে তাকে চিন্তা করতে নিষেধ করে, কারণ এই ক্ষত মাঝে মাঝে পেকে যায়। সে বলে সে বোঝে যে মানুষ সাধারণত 1-2 বা 1-3 বছর বয়সে জেগে ওঠে। সে তাকে জিজ্ঞাসা করে সে কিভাবে তার কোর তৈরি করেছে এবং অনেক পূর্ণাঙ্গ ম্যাজের চেয়ে বেশি দক্ষতার সাথে মানা ব্যবহার করে। সে গর্ব করে বলে তার বাবা মা বলেছেন সে একজন প্রতিভাবান এবং সে বলে তাহলে হয়তো সে এটা শিখতে পারবে। সে তাদের ধ্যান করতে এবং মানা শোষণ করতে বলে, যখন তারা নড়াচড়া করে এবং সম্ভবত লড়াই করার সময়, যদি সে যথেষ্ট ভালো হয়। সে উঠে তাকে তার মানা দেখায় এবং আর্থার তাকে জিজ্ঞাসা করে সে কিভাবে এটা করেছে। সে বলে মানুষের মানা সম্পর্কে খুব সরল মানসিকতা রয়েছে এবং তাকে একটি ছোট অংশ এবং নির্বোধ নড়াচড়া দিয়ে শুরু করতে হবে এবং সেখান থেকে তার পথ তৈরি করতে হবে।
সে তার নির্দেশাবলী অনুসরণ করে এবং বলে, এটা করা বলার চেয়ে সহজ। সে বলে, মানা প্রাণী প্রাকৃতিকভাবে এটা করতে শেখে, কিন্তু যেহেতু মানুষ সাধারণত অনেক পরে জেগে ওঠে, তাই তাদের শরীর মাল্টিটাস্ক করতে পারে না, তবে শেষের বিষয়টি তার জন্য প্রযোজ্য নয়। এবং যদি সে যথেষ্ট কঠোর অনুশীলন করে তবে তার সফল হওয়া উচিত। আর্থার হেসে বলে সে তার সেরাটা দেবে। এরপর সে কৌশলটি নিয়ে কাজ করে এবং সিলভিয়া ডাইমেনশন পোর্টাল নিয়ে কাজ করে। হঠাৎ সে তার ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যায়। সে ভাবে এই দক্ষতাটি পুরোপুরি অনুশীলন করার অর্থ মূলত মানার একটি স্থির অভ্যন্তরীণ প্রবাহ বজায় রেখে দক্ষতার সাথে লড়াই করতে সক্ষম হওয়া। সে প্রবাহের সাথে তার কাঠের তলোয়ারটি নাড়ায় এবং মানা তার হাত ও বাহু দিয়ে প্রবাহিত হয়। সে খুশি হয় এবং সিলভিয়াকে বলে সে পেরেছে, কিন্তু সে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে হতবাক হয়ে যায়। সে তার দিকে ছুটে গিয়ে জিজ্ঞাসা করে তার কি হয়েছে, কিন্তু তার পা তার রক্তে স্পর্শ করে, যা পুরো মাটিতে ছড়িয়ে পড়েছে। সে তার মানা ব্যবহার করে তাকে সরানোর চেষ্টা করে, কিন্তু সে এত ভারী যে সে এটা করতে পারে না। সে দেখে হতবাক হয় যে তার ক্ষত এত দ্রুত খারাপ হয়ে গেছে। এরই মধ্যে পোর্টালটি খুলে গেছে এবং সে বুঝতে পারে পোর্টালের কারণে তার অবস্থা খারাপ হয়েছে। তারা একসাথে কাটানো ভালো সময়গুলোর কথা তার মনে পড়ে এবং সে হতাশ হয় যে পোর্টাল তৈরি করার কারণে তার ক্ষত খারাপ হচ্ছে। সে কাঁদতে শুরু করে কারণ সে তার জন্য এটা করেছে, কিন্তু সে তার কণ্ঠস্বর শুনতে পায়, সে বলছে সে দায়িত্বজ্ঞানহীন। সে কাঁদতে শুরু করে দেখে সে তার জন্য মরছে। এরপর সে যতটা স্বীকার করতে চায় তার চেয়েও বেশি কাঁদে। সে প্রথমবারের মতো তার বাইরের মতো একটি শিশুর মতো কাঁদে। কিছুক্ষণ পর সিলভিয়া তাকে জিজ্ঞাসা করে সে একটু শান্ত হয়েছে কিনা এবং বলে তাদের একসাথে বেশি সময় নেই এবং সে চায় না সে নিজেকে দোষ দিয়ে এই সময় নষ্ট করুক। সে তাকে জিজ্ঞাসা করে সে কিভাবে নিজেকে দোষ না দিয়ে থাকতে পারে যখন সে মূলত তার পরিবারের সাথে দেখা করার জন্য নিজেকে উৎসর্গ করছে, কিন্তু সিলভিয়া বলে সে তাকে এই পরিত্যক্ত গুহা থেকে একটু তাড়াতাড়ি বের হতে দিয়ে তার উপকার করছে। সে তার নাম ধরে ডাকে এবং সে বলে তার এই রূপের সাথে তার নাম মানায় না। হঠাৎ তার শরীর টুকরো টুকরো হতে শুরু করে এবং সে হতবাক হয় যে সে একটি সাদা ড্রাগনে পরিণত হয়েছে। সে তাকে জিজ্ঞাসা করে সে কি সিলভিয়ার মতো দেখাচ্ছে এবং সে অবাক হয় যে সে একটি ড্রাগন। সে উত্তর দেয় তাকে ড্রাগন বলা হয়, কিন্তু এখন তাদের অলস কথাবার্তার জন্য খুব কম সময় আছে। এই রূপে তাকে তার এই পোর্টালটি শেষ করার জন্য তাকে তার আসল রূপ ব্যবহার করতে হবে, কিন্তু এখন তার পর্দা সরে যাওয়ায় শত্রুরা শীঘ্রই তার জন্য আসবে। সে পোর্টালটি তৈরি করেছে এবং আর্থাসকে মনোযোগ দিয়ে শুনতে বলে। তাদের বিদায়ের আগে সে তাকে কিছু কথা বলতে চায়। সে তাকে ডিমের মতো একটি জিনিস দেয় এবং এটি ভারী নয়, তবুও সে অনুভব করে যে সে এটি ধরে রাখতেও কষ্ট পাচ্ছে। সিলভিয়া তাকে সেই জিনিসটি তার ডানার মধ্যে মুড়ে তার আভা লুকানোর জন্য বলে। সে তাকে আরও একটি জিনিস সহ্য করতে বলে যা তাকে ধাক্কা দিয়ে পিছনে ফেলে দেয়া। হঠাৎ আর্থার তার শরীরে একটি পরিবর্তন অনুভব করে এবং তার হাত লাল হতে শুরু করে। সিলভিয়া বলে এর মাধ্যমে সময় এলে সবকিছু প্রকাশিত হবে। সে লক্ষ্য করে সে চোখ বন্ধ করছে এবং তাকে জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা এবং সে উত্তর দেয় সে এখন পোর্টালটি খুলবে এবং তার বাড়িতে সরাসরি যাওয়ার জন্য তার কাছে সময় নেই। তবে সে মানুষের কাছাকাছি কোথাও পৌঁছাবে এবং আর্থার বলে সে তাকে সেখানে রেখে যেতে পারবে না। হঠাৎ তারা বাইরে থেকে একটি শব্দ শুনতে পায় এবং মনে হয় কেউ সেখানে প্রবেশ করার চেষ্টা করছে। একটি প্রাণী সেখানে আসে এবং তাকে তার জেদ ত্যাগ করতে এবং এটি তার হাতে তুলে দিতে পরামর্শ দেয়া। সে তাকে কিছু জমা দিতে বলে এবং সে তার ক্ষত নিরাময় করতে পারে। আর্থার দেখে সে সিলভিয়ার আগের রূপের মতো দেখাচ্ছে এবং সে বলে সিলভিয়া লুকিয়ে থেকে তাদের যথেষ্ট ঝামেলা করেছে। সিলভিয়া আর্থারের সাথে কথা বলে এবং বলে তার একটু স্বীকারোক্তি আছে। সে প্রকাশ করে সে ইচ্ছাকৃতভাবে পরিবহন মন্ত্রটি দীর্ঘায়িত করেছিল যাতে সে তার সাথে আরও বেশি সময় কাটাতে পারে। সে তাকে ক্ষমা করতে বলবে না, তবে তার আরও একটি স্বার্থপর অনুরোধ আছে এবং তাকে শুধু একবার তাকে দাদি ডাকতে বলে। সে হেসে তার ডানা ধরে তাকে তার সাথে আসতে বলে। সে জানে না সে কি করেছে, কিন্তু এখন সবকিছু জমে গেছে। সে তাকে একসাথে এই জায়গাটি ছেড়ে যেতে বলে। সিলভিয়া চোখ বন্ধ করে বলে তারা এটা করতে পারবে না এবং এর মাধ্যমে সে বিদায় জানায় এবং তাকে পোর্টালের দিকে ধাক্কা দেয়া। সে তাকে থামানোর চেষ্টা করে কিন্তু পারে না এবং শেষবারের মতো তাকে দেখে। সেও তাকে দাদি বলে ডাকে এবং সে স্বস্তিতে চোখ বন্ধ করে এবং তার অনুরোধ পূরণ করার জন্য তাকে ধন্যবাদ জানা।